যে বেদ বা ব্রহ্ম যাকে বলা হতো, সেই বেদের চর্চা যারা করতো সেখান থেকে কি ব্রাহ্মণ কথাটার একদম উদ্ভব? তাই, কারণ ব্রহ্ম শব্দটাই তো তার মধ্যে আছে, তারা ওটা নিয়েই থাকতো। এই যে গৌতম বুদ্ধ, ইনি তো বেসিক্যালি নিরাকার ঈশ্বরেই বিশ্বাস করতেন। সেখান থেকে এই যে বুদ্ধ মূর্তির কালচারে চলে যাওয়া, এইটা কোন সময় বৌদ্ধ ধর্মের পরিবর্তন? এটা এটা খুব চর্চিত, মানে অনেকটাই চর্চিত বিষয় যে বুদ্ধ কেমন দেখতে ছিল এটা বুদ্ধের পরেও, মানে 300-400 বছর পরেও লোকে জানে না। এই যে বেদ বা ব্রহ্ম যাকে বলা হতো, সেই বেদের চর্চা যারা করতো সেখান থেকে কি ব্রাহ্মণ কথাটার একদম উদ্ভব? তাই, কারণ ব্রহ্ম শব্দটাই তো তার মধ্যে আছে, তারা ওটা আচ্ছা। নিয়েই থাকতো। এবং ব্রাহ্মণ মানে হচ্ছে যে, আমি নিজে ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণ মানে অন্তত সেই আমলে ছিল যে কিনা ওই একটা গোটা বেদ মুখস্থ করে সে নিজেকে একটা লাইব্রেরি বানিয়ে ফেলেছে। এবং কাস্ট মাইগ্রেশন হতো, আমরা বিশ্বামিত্র রেফারেন্স পাই। বিশ্বামিত্র যে মুনি ছিল, মানে তিনি ছিলেন হচ্ছে আসলে একজন ক্ষত্রিয়ের সন্তান, মানে জন্মগতভাবে সে ক্ষত্রিয়, কিন্তু তিনি ব্রাহ্মণ হয়েছিলেন, মন্ত্রদ্রষ্টা হয়েছিলেন। অর্থাৎ তার মানে কি আমরা যেমন এখন ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হচ্ছে তা নয়, কিন্তু তার মাইগ্রেশন হচ্ছে, সে ক্ষত্রিয় ছিল, সে ব্রাহ্মণ হচ্ছে। অর্থাৎ তখনকার কাস্টটা ছিল কোয়ালিটি বেসিস। হ্যাঁ, মানে তাকে অ্যাচিভ করতে হতো সে কি হচ্ছে। তো এইরকম বিষয়। কিন্তু পরবর্তীকালে আমরা যদি হিস্টোরিক্যাল রেফারেন্স দেখি তাহলে দেখব অশোক, তিনি কিন্তু ইনস্ক্রিপশনগুলো যে খোদাই করছেন, অভিলেখ, সেগুলো কিন্তু লেখা হচ্ছে, মানে আমি বলছি মৌর্য পিরিয়ডে, তখন কিন্তু সেগুলো লেখা হচ্ছে প্রাকৃতে। মানে আমরা যদি মাগধী প্রাকৃতে লেখা হচ্ছে, আমরা যদি কান্দাহারের দিকে যাই সেখানে হয়তো আরামাইক ল্যাঙ্গুয়েজে লেখা হচ্ছে, গ্রিকে লেখা হচ্ছে। দক্ষিণ ভারতে যে আমরা ইনস্ক্রিপশনগুলো পাচ্ছি সেগুলো লেখা হচ্ছে হয়তো লোকালাইজড প্রাকৃতে। বেদ বা চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালীন যে সময়টা, সেখানে কয়েকশো বা কয়েক হাজার বছরের একদম gap, ডেফিনেটলি। যে ততদিনেই সংস্কৃত ডেড ল্যাঙ্গুয়েজ না, হয়ে গেছে। ডেড ল্যাঙ্গুয়েজ এটা ভুল কথা, কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু ডেড হয় না। আর আমি একজন সংস্কৃত অধ্যাপক নিশ্চয়ই, হয়ে কি নিশ্চয়ই, করে নিশ্চয়ই। বলবো, হ্যাঁ। মানে গ্রিকের মতো ল্যাঙ্গুয়েজ সেটা যদি ডেড না হতে পারে, আসলে ভাষা তো নদীর মতন, সে বয়ে চলে। আমি এতগুলো শব্দ ব্যবহার করছি, তার মধ্যে 90% সংস্কৃত শব্দ ব্যবহার করছি। এই শব্দটাই তো সংস্কৃত, আকাশ বা সবই তো সংস্কৃত। তো এবং আমাদের ধারণার মধ্যেও তো সংস্কৃত আছে, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। তো ভাষা পরিবর্তন হয়। মজার ব্যাপার হচ্ছে যে আপনি যদি প্রাকৃত শোনেন না, আপনি হয়তো হস্ত না বলে সে বলছে হত্থ, তোমার ডায়ালেক্ট তৈরি হয়ে যাচ্ছে। এবং আপনি যদি বৈদিক সংস্কৃতর সঙ্গে পাশাপাশি আপনি আভেস্তা, ইরানের জেন্দাভেস্তা, সেটা যদি শোনেন, আপনার শুনে মনে হবে পাশাপাশি তো দুটো জায়গা, ইরান আর কতটুকু, পাকিস্তানের ওপারেই তো ইরান। তখন তো পাকিস্তান কনসেপশনটাই ছিল না। কনসেপশন ছিল না, কিন্তু আমি এখনকার ভূগোল দিয়ে বোঝানোর জন্য বললাম, তো পাশাপাশি আছে। তাহলে আভেস্তা যদি আপনাকে পাঠ করা হয়, পাশে যদি কেউ একজন বেদ মন্ত্র পাঠ করে, আপনার মনে হয় বুঝি একই তো শুনছি, মানে শুনতে আমার একই রকম লাগছে। এবং ঠিক একই রকমভাবে আপনার পরবর্তীকালে যখন আমরা সংস্কৃত লিটারেচার পাচ্ছি, মানে আমি বলছি যে ধরুন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষাতে, যে ভাষাতে পত্রিকা বা কাগজ ছাপা হচ্ছে, বীরভূমের লোক কি সেই ভাষায় কথা বলে? না ত্রিপুরার লোক, না চট্টগ্রামের লোক সেই কথায় বলে? তো সেই রকমভাবে সংস্কৃতটা কিন্তু এত বড় যে একটা বহুজাতিক, যে একটা বহুভাষিক একটা দেশ, তার একটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ ছিল, এলিট ক্লাসরা বুঝতো। এই ল্যাঙ্গুয়েজেই কিন্তু চর্চা হয়েছে, দরবারের চর্চা হয়েছে। এবং এটাও ঠিক প্যারালালি কিন্তু মাগধী প্রাকৃত বা অন্যান্য সৌরসেনী প্রাকৃত, এগুলোতেও কিন্তু কাব্য হয়েছে। বুদ্ধ নিজেই কিন্তু সবসময় বলেছেন যে আমার বচন তোমরা সবসময় নিজের মাতৃভাষাতে শোনো। এই যে গৌতম বুদ্ধ, ইনি তো বেসিক্যালি নিরাকার ঈশ্বরেই বিশ্বাস করতেন।
সেখান থেকে এই যে বুদ্ধ মূর্তির কালচারে চলে যাওয়া, এইটা কোন সময় বৌদ্ধ ধর্মের পরিবর্তনের মধ্যে দিয়ে এটা এটা খুব চর্চিত, মানে অনেকটাই চর্চিত বিষয়। যে এটা আমি প্রথম যখন আমার মনে আছে হায়ার সেকেন্ডারি পড়ি আমি, তখন আমি ফাইন আর্টস নিয়ে আমি একটা আমার পেপার ছিল ফাইন আর্টস, এবং সেখানে থিওরি পড়তে গিয়ে আমি প্রথম এই জিনিসটা খেয়াল করি যে বুদ্ধের মূর্তি সংক্রান্ত বিষয়। এবং যেহেতু ছোটবেলা থেকে একটু মিউজিয়াম রিলেটেড চর্চা ছিল, বা বাড়ি থেকেও হয়তো মিউজিয়াম ঘুরতে নিয়ে গেছে, তো আমি মিউজিয়ামে যাই দেখতে। আমাদের বাড়ির কাছে হচ্ছে কলকাতা মিউজিয়াম, এবং সেখানে গিয়ে প্রথম জিনিসটাকে আইডেন্টিফাই করি মানে আমার মতন করে আইডেন্টিফাই করি। এ তো বড় বড় মানুষরা কাজ করে গেছেন, আমি আর কে। তো এটা ঠিক যে বুদ্ধের সমসাময়িক কালে বুদ্ধের কোনো রকম মূর্তি পাওয়া যায় না। ইনফ্যাক্ট বুদ্ধের মূর্তিটা তৈরি করা হতো না। এবং আপনি যদি আমাদের ক্যালকাটা মিউজিয়ামে যান, সেখানে ভারতের একটা স্তূপ আছে, মানে শুঙ্গ যুগের স্তূপের যেটা প্যানেল, মানে বাইরের যে তোরণটা, সেটা ক্যালকাটা মিউজিয়ামে রাখা আছে। আপনি ওখানে গিয়ে অনেক প্যানেলের ছবি দেখতে পাবেন, অনেক জাতকের গল্প আছে ওখানে। আচ্ছা, হ্যাঁ, অনেক জাতক, মানে আপনি যদি গল্পটা জানেন আপনি ওটা আইডেন্টিফাই করতে পারবেন। এবং সেখানে গিয়ে আপনি যদি দেখেন যে ধরুন একটা জনগণ এক জায়গায় জড়ো হয়েছে, তারা হচ্ছে উপাসক, একটা বেদির ওপর একটা গাছ, পিপুল গাছ, ওই পিপুল গাছটা হচ্ছে বুদ্ধের সিম্বল, ওটা হচ্ছে বুদ্ধ। মানুষজন আছে কিন্তু বুদ্ধের ছবি নেই, মানে বুদ্ধের মূর্তি নেই। ঠিক একই রকম ভাবে আপনার ধরুন সবাই হয়তো কোনো জায়গায় যাচ্ছে, সেখানে একটা ত্রিরত্ন বা একটা হয়েছে হয়তো পাদুকা রাখা, ইট মিনস ওটা হচ্ছে বুদ্ধ। কিন্তু বুদ্ধ কিন্তু নেই, ওটাই হচ্ছে বুদ্ধ, কারণ বুদ্ধকে রিপ্রেজেন্ট করছে ওটা। তার মানে বুদ্ধ কেমন দেখতে ছিল এটা বুদ্ধের পরেও, মানে 300-400 বছর পরেও লোকে জানে না। তো সেটা কি কোনো কথা বা কোনো স্ক্রিপ্টে কি কোনো মেনশনও পাওয়া যায় যে গৌতম বুদ্ধকে এইরকম দেখতে ছিল? না, এটা সাসপেন্স থ্রিলার হতে পারে যে এরকম টাইপের। আমার মনে পড়ছে না, আমি খুব ভুলও হতে পারি, যে বোধহয় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প আছে অমিতাভ বলে, যদি আমি ভুল না করি, কিন্তু শরদিন্দুর গল্পতেই একটা পড়েছিলাম। মানে বুদ্ধের সমসাময়িক আমলে বুদ্ধের একটা মূর্তি তৈরি হয়েছিল, এবং সেই মূর্তিটা খুব প্রেশাস, কারণ ওইটার মধ্যেই আছে এক্স্যাক্টলি বুদ্ধ কেমন দেখতে ছিল, কিন্তু আলটিমেটলি সেই মূর্তিটা কোনোভাবে নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, মানে কনিষ্কের মাথা আবিষ্কারের মতন ব্যাপারটা। তো ব্যাপার হচ্ছে যে বুদ্ধের সমসাময়িক কালের কোনো রকম রেফারেন্স নেই যে বুদ্ধ কিরকম দেখতে ছিল, তাহলে আমরা এই বুদ্ধকে পাচ্ছি কি করে? প্রশ্নটা তো সেইখানটাতে। এক্স্যাক্টলি। হ্যাঁ, এবং এটারও একটা মজার জিনিস আছে। তার কারণ হচ্ছে যখন মিনান্দর, মানে যখন শ্বেত হুন আক্রমণ হচ্ছে উত্তর পশ্চিম ভারতে, মানে গান্ধার রিজিয়ান, পেশোয়ারে, সেইখানে মিনান্দর বলে এক রাজা, তিনি যখন মানে বৌদ্ধ ধর্ম গ্রহণ করছেন, মানে আজকের মতন তো আর ধর্মগ্রহণ করা ছিল না, মানে বুদ্ধের বচনের প্রতি তিনি যখন আনুগত্য প্রকাশ করছেন, মানে 1st সেঞ্চুরি BC থেকে মোটামুটি টাইমটা শুরু। তো সেই রকম সময়ে তিনি দেখছেন যে এরকম নিরাকারের আমি পুজো করতে পারছি না, কারণ সে তো গ্রিক রাজা, গ্রিক রাজা, তারা তো পৌত্তলিক, তারা কি করে পুজো করবে? তখন যেটা হয়েছে, তখন কিছু গ্রিক শিল্পী অলরেডি পেশোয়ার অঞ্চল, মানে ওইখানে মানে গান্ধার অঞ্চলে তারা মাইগ্রেট করেছে। কেন মাইগ্রেট করেছে? পার্সিপোলিস ধ্বংস হয়ে গেছে, এবং ইরান থেকে তারা সব মাইগ্রেট করেছে, এবং সেখানে মাইগ্রেট করে তারা যে শিল্পীদেরকে যখন অর্ডার দেওয়া হলো তুমি বুদ্ধের মূর্তি বানাও, তখন তারা গ্রিক দেবতা অ্যাপেলোকে চেনে, এবং গ্রিক দেবতা অ্যাপেলোর আদলে বুদ্ধর মূর্তি তারা বানালো। আচ্ছা, ক্যালকাটা মিউজিয়ামে গিয়ে দেখলে মজা লাগবে, গান্ধার প্যানেলে বুদ্ধের গোঁফ আছে।